প্রায় আধ ঘন্টা হতে চলল, রুশো ভাইয়া এখনো ফেরেনি। ফোনটাও সুইচ অফ বলছে। এবার বেশ চিন্তা হচ্ছে আমার। 20 মিনিটের মধ্যেই ভাইয়ার যেখানে চলে আসার কথা সেখানে 30 মিনিট পার হয়ে যাচ্ছে। এদিকে ফোনে ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে অগ্নি ভাইয়া। নিবিড় ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অগ্নি ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলেন, অগ্নি চল, আই থিংক রুশো ইজ ইন ডেঞ্জার। নিবিড় ভাইয়ার কথাটা বলতে দেরি হলেও অগ্নি ভাইয়ার চটজলদি উঠে গাড়ির চাবিটা হাতে নিতে দেরি হল না। দুজন দুজনেই দিকে তাকিয়ে চল বলেই এক ছুটে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি আর নিত্য আপু শুধু বোকার মতো চেয়ে রইলাম সদর দরজা বরাবর। পর মুহূর্তেই মাথায় আঘাত হানতে শুরু করে দিল বিপদ নামক ভয়ঙ্কর শব্দটা। যতই চাইছি পজিটিভ থিঙ্কিং করতে ততই আরও মন নামক অলয়েজ ব্রেইনের বিরুদ্ধে চলা ক্ষেত্রটির মাঝে একটাই প্রশ্ন উকি দিয়ে চলেছে, খারাপ কিছু হলো না তো? 5 মিনিটের রাস্তা 90 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালিয়ে 2 মিনিটে পার করে হঠাৎ থমকে গেল অগ্নি। সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে চটজলদি নেমে পড়ল অগ্নি। নিবিড় রাস্তার ধারে দুটো ছেলে রক্তাক্ত শরীরে ব্যথায় গড়াগড়ি খেয়ে যাচ্ছে, কিন্তু উঠতে পারছে না। এদিকে আরও দুজন ছেলেকে ধরে ইচ্ছেমতো কেলিয়ে যাচ্ছে রুশো। জুডোর শোল্ডার হুইল, 1 হ্যান্ড রিভার্সাল, সিঙ্গল লেগ টেকডাউন, 2 হ্যান্ড রিপ সহ বেশিরভাগ ট্রিক্সই অ্যাপ্লাই করে ইচ্ছেমতো মেরে চলেছে সে ছেলেগুলোকে। পাশেই রাত্রি বারবার বারণ করে যাচ্ছে রুশোকে যাতে ছেলেগুলোকে ছেড়ে দেয়, কিন্তু রুশোর তাতে কোনোই ভাবাবেগ হচ্ছে না যেন। অগ্নিনিবিড় দুজনেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, শুধু বোঝার চেষ্টা করছে যে এক্সাক্টলি হচ্ছেটা কি। এটা কি আদৌ রুশো? তাদের দুষ্টুমিষ্টু ড্রিমার? কয়েক সেকেন্ড ওভাবেই অবাক চোখে রুশোকে পর্যবেক্ষণ করে অগ্নিনিবিড় ছুট লাগাল রুশোকে থামাতে। ওদের দেখেই পড়ে থাকা একটা ছেলে গোঙাতে গোঙাতে চাপা কণ্ঠে বলে উঠল, সাদমান ভাই, আমাদের বাঁচান, আমরা আর কোনোদিনও মেয়েদের বিরক্ত করব না ভাই। একে থামান ভাই, দোহাই লাগে। পড়ে থাকা ছেলেটাকে দেখে এবার নিবিড়ের মাথাও রক্ত চড়ে গেল। রাগের মাথায় সজোরে একটা লাথি মেরে বসল ছেলেটাকে সে। তোরা স্কাউন্ড্রেল, আগের বার আমার মার খেয়েও শিক্ষা হয়নি তোদের? লোকে ঠিকই বলে, কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না। আবে কুকুর তো 1000 গুণ ভালো রে তোদের মতো মানুষের থেকে। বলেই আবারও মারতে যাবে, তার আগেই অগ্নি নিবিড়কে টেনে ধরে আটকে দিল তাকে। তখনও রুশো আগের ছেলেটাকে আঘাত করেই চলেছে। নিবিড়, ছেড়ে দে, এমনিতেই মার খেয়ে উঠে দাঁড়াবার মতো অবস্থায় নেই এরা। আপাতত রুশোকে থামাতে হবে। নিবিড় হাত মুঠো করে নিজের রাগটাকে নিজের মধ্যেই দমিয়ে রেখে রুশোকে থামাতে ব্যস্ত হয়ে পড়ল। অগ্নি রাত্রিকে গাড়িতে গিয়ে বসতে বলে নিজেও রুশোকে টেনে ধরল। ব্রো, ছেড়ে দাও আমাকে, আজ আমি এই জানোয়ারগুলোকে মেরাই ফেলব। ওরা আমার রাত্রিকে টাচ করেছে, ওকে আজেবাজে কথা বলেছে। ভালোভাবে বুঝিয়েছিলাম, বাট দে ডিডেন্ট লিসেন টু মি। দে বিহেভিং লাইক বাস্টার্ড। অগ্নি রুশোকে টেনে তুলে নিজের দিকে ফিরিয়ে শান্ত করার জন্য ঝাপটে ধরে বলতে শুরু করল, আই নো রুশো, প্লিজ এবার থামো। দে আর টু মাচ হার্ড হিট, রাত্রির কিচ্ছু হয়নি। শি ইজ টোটালি ফাইন রুশো। রুশো এবার অনেকটা শান্ত হল অবশেষে। নিবিড় এই ফাঁকে ছেলে দুটোকে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, বাঁচতে চাস তো ভাগ এখান থেকে, তোদের নেক্সট টাইম যেন আমার চোখের সামনে পড়তে না দেখি।
সাথে ওই দুটোকেও নিয়ে যা। ছেলে দুটো যেন এবার নিজেদের প্রাণভোমরা ফিরে পেল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে বাকি দুজনকে টেনে তুলে পালাতে লাগল সবকটা মিলে। অগ্নি রুশোকে শান্ত হতে দেখে ছেড়ে দিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। রাত্রি পেছনের সিটে বসেছিল, অগ্নি গিয়ে ওর পাশেই রুশোকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে নিবিড় রুশো রানা বাইকে উঠে পড়ল। অগ্নি রাত্রিকে বাড়ি অবধি ছেড়ে আসার জন্য গাড়ি স্টার্ট দিল। এবার গতি অনেকটা কমিয়েই চালাতে লাগল অগ্নি, যাতে রুশো আর রাত্রি কিছুক্ষণ নিজেদের মতো স্বাভাবিক হয়ে নিতে পারে। রাত্রি যেন পুরো বোবা হয়ে গিয়েছে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। রুশোর দিকে তাকানো যাচ্ছে না। পর্ণের সাদা শার্টটা লালবর্ণ ধারণ করছে ছেলেগুলোর ছিটকে পড়া রক্তে। ঘেমে শরীর একাকার, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। চোখের কথা আর নাই বা বলি। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করেই রুশো রাত্রির মুখপানে ঘুরে রাত্রির বাম হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলে উঠল, হেই অ্যাটম বোম, সরি, হ্যাঁ আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। ওরা এত বাজে বাজে কথা বলছিল, ইভেন তোমায় টাচ করতে এসেছিল। সব মিলিয়ে আই ওয়াজ নট ইন মাই কন্ট্রোল। রাত্রি এবার বিস্ফোরিত চোখে রুশোর দিকে তাকাল। খুবই সাবধানে হাতটা ছুটিয়ে নিয়ে কড়া গলায় প্রশ্ন করল, তো আমার সাথে যাই করুক আপনি এত রিয়াক্ট করলেন কেন? আর তখন আমাকে ধরায় এটা বললেন কেন যে আপনার কলিজায় হাত দিয়েছে? রুশো রাত্রির এমন প্রশ্নে খুবই বাজেভাবে ভড়কে গেল। রাগের বশে কখন এমন একটা সেন্টেন্স উচ্চারণ করে ফেলেছে সে বুঝতেই পারেনি। এখন কি বলে কাটিয়ে দিবে এর অনুসন্ধানে চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে খানিক ভেবে হঠাৎ ঠোঁটে হাসি ফুটিয়ে রুশো প্রত্যুত্তরে বলল, কত ডাম তুমি অ্যাটম বোম। দেখো, তুমি ছুটকির বেস্টু, সেই হিসেবে তুমি ছুটকির কলিজা। এদিকে ছুটকি আবার আমার কলিজা, তাই ওর কলিজা মানেই আমার কলিজা। ওর বেস্টুর কিছু হলে আমি কি জবাব দিতাম বলো? তাই বলেছিলাম আর কি। রাত্রি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে রুশোকে দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি অদ্ভুত! একটু আগে যাকে দেখে ভয় কুকড়ে উঠতে হচ্ছিল, এখন তাকে আবারও সেই আগের রূপে দেখে স্বস্তি মিললেও অদ্ভুত লাগছে তার। রাত্রিকে চুপ করে থাকতে দেখে রুশো রাত্রির ধ্যান ভাঙানোর জন্য মজা করে বলে উঠল, আর এটা কি হলো অ্যাটম বোম? তুমি তো দিব্যি আমার কাছে অ্যাটম বোম্বের রূপ ধারণ করে কথায় কথায় আমার নাকটা ফাটিয়ে বেহাল করে দাও, আর ওদের দেখে মেনি বেড়াল হয়ে গেলে। দ্যাটস রিয়েলি নট ফেয়ার। রাত্রি মুচকি হেসে বলল, কারণ আপনি বোকার মতো চুপচাপ নাক ফাটিয়ে নেবার জন্যই বসে থাকেন। রাত্রির কথা শেষ হতেই গাড়ির ব্রেক কষল অগ্নি। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। রাত্রি রুশোকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গেট খুলে নেমে পড়ল। বড় বড় পায়ে হেঁটে চলল সে বাড়ির সদর দরজা বরাবর। অগ্নিদের পেছনে নিবিড়ও এসে বাইক থামাল। রুশো ঠিক ততক্ষণই স্থির দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত না সে দরজা দিয়ে প্রবেশ করে দৃষ্টির অগোচরে চলে যায় তার। রাত্রি যেতেই আরও কিছুক্ষণ একইভাবে চেয়ে থেকেই চোখ দুটো বুজে মনে মনে রাত্রির ছবি কল্পনায় ফুটিয়ে তুলল রুশো। আনমতেই সেই ছবিতে হাত ছুঁয়ে মুচকি হেসে উঠল সে। অগ্নি একবার রুশোকে দেখে নিয়ে গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল। ছুটে চলল সে বাড়ির উদ্দেশ্যে। ওদের পেছনে পেছনে বাইক নিয়ে ছুটে রওনা হল নিবিড়ও। বর্তমানে আমার মুখ দিয়ে অনায়াসেই পুরো একটা গোলগাপ্পা ঢুকিয়ে দেওয়া যাবে। হা বলে কি? রুশো ভাইয়া আর ফাইটিং?
রুশো ভাইয়া, যে কিনা এসব মারামারি দেখলে 10 হাত দূরে থাকে, সে করেছে মারামারি? এও সম্ভব? অনু, এবার অ্যাটলিস্ট মুখটা বন্ধ কর। ঘরে যত মশা আছে সব তোর মুখে ঢুকে যাবে। অগ্নি। অগ্নি ভাইয়ার কথায় মুখ বন্ধ করার বদলে আমি আবারও হ্যাবলার মতো মুখ হাঁ করেই ভাইয়ার দিকে তাকালাম। পাশ থেকে নিবিড় ভাইয়া এক হাত দিয়ে আমার থুতনিতে হাত দিয়ে উঁচু করে মুখ বন্ধ করে দিতেই ধ্যান ভাঙল আমার। হকচকিয়ে উঠে আমি রুশো ভাইয়াকে প্রশ্ন করলাম, রুশো ভাইয়া, তুমি জুডো প্রো হলে কিভাবে? রুশো ভাইয়া টি শার্ট গায়ে জোড়াতে জোড়াতে আমার পাশে এসে বসে বলতে শুরু করল, আসলে হয়েছে কি ছুটকি, আমি একবার ইউএস থেকে ট্যুরে কোরিয়া গিয়েছিলাম। তো ওখানকার একটা জুডো ক্লাবে ভিজিট করি আমি। কোরিয়ান ছেলেরা জুডো প্র্যাকটিস করছিল, তো দেখে আমারও ইচ্ছে হলো শেখার, তাই 2 সপ্তাহ ওদের সাথেই জুডো শিখি। যদিও ওদের মতো এক্সপার্ট হতে পারিনি ওটুকু সময়ে, বাট বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। নিত্য আপু এবার মুখ খুলল, আরে বাহ দেবরজি, তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছ। নিবিড় ভাইয়া নিত্য আপুকে থামিয়ে দিয়ে বললেন, আপাতত ফাটাফাটি অফ করে ঘুমো, তোরা রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। তাছাড়া রুশোর অনেক এনার্জি লস হয়েছে, হি নিড আ লং রেস্ট। নিবিড় ভাইয়ার কথায় সায় জানিয়ে মাথা নাড়াল অগ্নি ভাইয়াও। রুশো ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ল। আমাদের ঘুমোতে বলে লাইট অফ করে দিয়ে পাশের ঘরে চলে গেল ভাইয়ারা। ভাইয়ারা যেতেই আমি বিছানায় হেলান দিয়ে ভাবতে লাগলাম, রুশো ভাইয়া মনে মনে রাত্রিকে এতটা ভালোবাসে, আদৌ কি রাত্রি বুঝবে ভাইয়াকে? রাত প্রায় 3টা বেজে এসেছে, তবুও ঘুম নেই রাত্রির উদ্বিগ্ন চোখে। রিমিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত্রি অনেকক্ষণ। বর্তমানে সে অবস্থান করছে তার ঘর আর ছাদের মাঝে লাগানো থাইগ্লাসের সামনে। রাতের বেলা থাইয়ের ওপাশে ঘরের ভেতর থেকে কিছু দেখা না গেলেও দিনের বেলা ঠিকই সব দেখা যায়। আবার বাইরে থেকে ঠিক উল্টো। দিনের বেলায় ঘরের ভেতরের কিছু দেখে না গেলেও রাতের বেলায় সবই স্পষ্ট দেখা যায় যদি না পর্দা টানানো থাকে। যেহেতু রাতের বেলা ঘরের ভেতর থেকে বাইরে কিছু দেখা যাবে না, তাই রাত্রি জানালার গ্লাসটা সরিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে আকাশ পানে। রাত্রি আনমনেই ভেবে চলেছে রুশোর কথা, আনমনেই এঁকে চলেছে রুশোর প্রতিচ্ছবি। তার মনে প্রশ্ন জাগছে, আচ্ছা রুশো ছেলেটা এরকম কেন? সবসময় হাসি ঠাট্টায় মত্ত থাকে, সিরিয়াসনেস বলতে যে পৃথিবীতে একটা শব্দ আছে তা রুশোকে দেখে বোঝাই যায় না। আবার হুটহাট রাত্রির একটু কিছু হলে যেন রুশোকে আর চিনতে পারে না সে। কেন এতটা ভাবে রুশো রাত্রিকে নিয়ে? এসব কি শুধুই বোনের বেস্ট ফ্রেন্ড হবার ফর্মালিটিস নাকি অন্য কিছু? যদি অন্য কিছুই হয় তবে কি সেটা? রুশো ছেলেটা বেখেয়ালি, প্রাণবন্ত, রংতামাশায় মত্ত। অথচ রাত্রির দুর্দিনে সেই তাকে সবথেকে বেশি সাপোর্ট করেছে। অগ্নিকে ভুলে থাকার সবথেকে ইফেক্টিভ সলিউশন সেই বের করে দিয়েছে। নির্ঘাত মৃত্যুর হাত থেকে রুশোই তাকে বাঁচিয়েছে। কেন করে সে এসব? রাত্রি তো অগ্নিকে ভালোবাসে, তারপরও কেন রুশোকে নিয়ে এত ভাবনায় ডুবতে হচ্ছে তাকে? এরকম আরও হাজারো প্রশ্ন চরকার মতো ঘুরপাক খাচ্ছে রাত্রির মনে। কিন্তু উত্তর শুধুই ফাঁকা সেটের মতো। অবশেষে রাত্রি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে রিমির পাশে এসে বসে পড়ল। রিমির কপালে হাতের উল্টো পিঠ ঠেকিয়ে তাপমাত্রাটা আগের থেকে কমেছে অনুভব করে কাঁথাটা দিয়ে গা ভালো করে ঢেকে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। ভার্সিটি থেকে বাসায় ফিরেই আমার চোখ কপালে উঠে গেল। নিত্য আপুর আব্বু আমাদের বসায় এসেছেন।
বর্তমানে ড্রয়িং রুমে আম্মু আব্বুর সাথে কোনো এক বিষয় নিয়ে গভীর আলোচনায় মত্ত হয়ে রয়েছেন উনি। আমায় বাসায় প্রবেশ করতে দেখে আম্মু বলে উঠল, এই তো অনন্যা চলে এসেছে, জলদি গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। নিবিড় আর অগ্নি আশুকের মধ্যে তোদের সাথে কথা আছে। আমি নিবিড় ভাইয়ার আব্বুকে সালাম দিয়ে উপরে চলে এলাম। না জানি কি নিয়ে কথা বলতে চাইছে ওনারা। আম্মু কি আঙ্কেলকে বলে দিল আমার আর নিবিড় ভাইয়ার অ্যাক্সিডেন্টলি বিয়ের কথাটা? উনি ঠিক কি রিয়াকশন দেবেন কথাটা শোনার পর? এসব ভাবতে ভাবতেই ঘরে চলে এলাম আমি। ঘাড় থেকে ব্যাগটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে ঢুকে পড়লাম শাওয়ার নেওয়ার জন্য। এতদিন ক্লাস না করে হঠাৎ আজ এতগুলো ক্লাস করাই মাথাটা ঠিক কাজ করতে চাইছে না। কি এমন হতো যদি পড়াশুনো নাই বা থাকত? আর পড়াশুনো থাকলে থাকত, আবার পরীক্ষার আসার কী বা দরকার ছিল? ড্রয়িং রুমের সোফায় বসে আছি আমি অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া, নিবিড় ভাইয়া, নিত্য আপুর সাথে বাড়ির বড়রা উইথ অ্যাক্সিডেন্টলি শ্বশুরুল্লাহ। ভার্সিটি থেকে ভাইয়ারা একটু আগেই এসেছে। রুশো ভাইয়াকেও নাকি আম্মু আসতে বলেছে। ইউএস থেকে আসার পর রুশো ভাইয়া অবশ্য নিজেদের বাসায় কতদিন ছিল তার হাতে গোনা হিসেব থাকলেও আমাদের বাসায় কতদিন ছিল তার হিসেব নেই। আসলে রুশো ভাইয়ার নিজের কোনো ভাইবোন নেই, একা বাসায় করবে কি? তার ওপর খালামুনি আবার হাই স্কুলের টিচার। যদিও পেশাটা শুধুই শখের বসেই বেছে নিয়েছে খালামুনি, তবুও তার জন্য দিনের বেলা বাইরেই থাকতে হয়। তার ওপর আঙ্কেলের অফিস তো আছেই। রুশো ভাইয়া ইউএস থেকে ফিরে কয়েকদিন রিল্যাক্স করে আবার আঙ্কেলের কোম্পানিতে জয়েন করেছে। আজ সকালে বেরিয়ে আবার খালামুনির বাসা থেকে অফিসে গিয়েছিল রুশো ভাইয়া। আসার পথে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকেও টেনে এনেছে। নীরবতার চাদর ভেদ করে আব্বু নিবিড় ভাইয়ার আব্বুকে বললেন, আচ্ছা তাহলে এখন কথাটা শুরু করা যাক। কি বলেন? নিবিড় ভাইয়ার আব্বু চায়ের কাপটা টেবিলে রাখতে রাখতে বললেন, অবশ্যই। তা কথাটা হচ্ছে যেহেতু আল্লাহর কালেমা পড়ে নিবিড় অনন্যার যেভাবেই হোক বিয়ে হয়েই গিয়েছে, তাই এবার আমরা চাইছি তোমাদের পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দিতে। তাছাড়া অনন্যার মতো মিষ্টি একটা বৌমা হবে আমার, এতে তো আমার আপত্তি থাকার কোনো কথাই না। তাই আমরা ভেবে নিয়েছি অগ্নিনিত্যর সাথে একই দিনে নিবিড় অনন্যারও বিয়েটা সেরে ফেলতে। অ্যাক্সিডেন্টলি শ্বশুর মশাইয়ের কথায় বিষম খেয়ে কাশতে শুরু করে দিলাম আমি। রুশো ভাইয়া তৎক্ষণাৎ টেবিল থেকে পানির গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে তবে শান্ত হলাম আমি। নিবিড় ভাইয়ার সাথে আমার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, তারপরও আবার বিয়ের কথাটা শুনেই কেমন একটা বউ বউ ফিলিংস আসছে আমার। কই এতদিন তো এমন লাগেনি। বাড়ি ভর্তি লোক আসবে, আমায় গহনা বেনারসি শাড়িতে মোড়ানো হবে, কাজী সাহেব আবারও বুলি আওড়াতে আওড়াতে বলবেন, বলো মা কবুল। আবার বিয়ে পড়ানো হয়ে গেলে বাড়ি ছেড়ে যাবার সময় বাচ্চাদের মতো হাত পা ছাড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে হবে। সব মিলিয়ে অনুষ্ঠান করে বিয়ে পড়ানোর কথা শুনেই এসব সিন কল্পনায় ভাসতে শুরু করে দিয়েছে আমার। গলা ক্রমশ শুকিয়ে আসছে শুধু। রুশো ভাইয়া আমার এমন অবস্থা দেখে বলে উঠল, লে বিবাহিত ছুটকির আবার বিয়ের কথা শুনে উল্টাউল্টি হচ্ছে। বিগত 15 মিনিট যাবৎ হেঁচকি তুলে চলেছি আমি। কি এক অদ্ভুত হেঁচকি যে গ্লাসের পর গ্লাস পানি খেয়েও কোনো কাজেই দিচ্ছে না। ঠিক এই জন্যেই অসম্ভব রকমের ভয় পাই আমি এই হেঁচকি নামক কন্টিনিউয়াসলি জ্বালাতন করা প্যারাটাকে। আমার হেঁচকি হয় দুটো কারণে। তার প্রথম কারণ হল মাত্রাতিরিক্ত হাসার ফলে, এন্ড নাম্বার 2 হচ্ছে
অনাকাঙ্ক্ষিত কোনো কাহিনী শোনার পর। যদিও কাহিনীটা শুনিনি, শুধু কাহিনীর নামটাই শুনেছি, তবুও হেঁচকি আমায় হ্যালো হাই বলে ঠিকই চলে এসেছে। তখন আঙ্কেলের বলা প্রপোজাল শুনে বিষম খেয়ে ফেলেছিলাম আমি, তারই সলিউশন হিসেবে পানি খাইয়ে দিয়েছিল রুশো ভাইয়া। ব্যাস, বিষমের সাথে পানির বিক্রিয়ার প্রভাবক হিসেবে উপস্থিত ছিল এক বড় সর ঝাটকা। অবশেষে উৎপাদ হিসেবে পেলাম ভূমিকম্প সৃষ্টিকারী হেঁচকি। আবার এই হেঁচকিকে প্রশমিত করার জন্য গলায় আবারও জল ঢালতে শুরু করে দিয়েছিলাম আমি। কিন্তু আফসোস, হেঁচকির সাথে পানির বিক্রিয়ায় ফলাফল এলো নো রিয়াকশন। তখন হেঁচকি তুলতে তুলতে বড়দের আলোচনার পরিবেশের ব্যাঘাত সাথে নিজের সম্মান রক্ষায় মুখ চেপে ধরে দৌড়ে নিজের ঘরে চলে আসি আমি। বর্তমানে আমার ঘরে উপস্থিত রয়েছে ভাইয়ারা, সাথে নিত্য আপুও। রুশো ভাইয়া আমার ননস্টপ হেঁচকি দেখে মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে বলল, লে হালুয়া। বিবাহিত ছুটকির বিয়ের নাম শুনেই এলো হেঁচকি। অগ্নি ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে আইডিয়া বলেই মুখটা হঠাৎ গম্ভীর করে ফেলল। আমার পাশে বসে মাথা নামিয়ে ভয়ঙ্কর গম্ভীরতা ধারণ করে থম মেরে রইল ভাইয়া। ভাইয়া ঠিক কি করতে চাইছে তার কিছুই বুঝে উঠতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে হঠাৎ ভূতের মতো মুখের বিকৃতি বানিয়ে ভাউ বলে চেঁচিয়ে উঠল অগ্নি ভাইয়া। অগ্নি ভাইয়ার হঠাৎ এমন করাই কিঞ্চিত চমকে উঠলেও ভয়ের বিন্দুমাত্র ছিটেফোঁটাও পড়ল আমার ওপর। বরং আবারও মৃদুস্বরে হেঁচকি তুলে কেঁপে উঠলাম আমি। অগ্নি ভাইয়া ভ্রু কুঁচকে চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে চট করে দাঁড়িয়ে পড়ে রাগী গলায় আমায় উদ্দেশ্য করে বলে উঠল, কি রে তুই, ভয় পাস না কেন? আমি বোকার মতো আবারও হেঁচকি তুলে পাল্টা প্রশ্ন করে বসলাম, কেন? তোকে আবার ভয় পাবো কেন? আর ভয় পেলে কি হবে? অগ্নি ভাইয়া এবার নিজের ডান হাত দিয়ে কপাল চাপড়াতে শুরু করল। কপাল চাপড়াতে চাপড়াতেই চোখ মুখ উল্টে বলে উঠল, কি আর হবে? তোর এই ভূমিকম্প সৃষ্টিকারী হেঁচকিটা অন্তত থামবে রে মাথামোটা। অগ্নি ভাইয়ার কথা শুনে নিবিড় ভাইয়া সচেতন চোখে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, ভয় পেলে হেঁচকি থেমে যাবে? নিত্য আপু অগ্নি ভাইয়ার জবাব দেওয়ার আগেই বলে উঠল, মেডিকেল সায়েন্সে তো এমন কিছু বলা নেই। অগ্নি ভাইয়া আবারও কপাল চাপড়াতে চাপড়াতে বলে উঠল, সব জায়গাতেই সায়েন্স খুঁজে লাভ হয় না গো। ছোট থাকতে আমার হেঁচকি উঠলে আব্বু হঠাৎ কোনো না কোনোভাবে ভয় দেখাতো আমাকে। ভয়ে আতকে উঠে কখন যে হেঁচকি চলে যায় টের পাওয়াই যায় না। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার সলিউশন শুনে এক হাতে তুড়ি বাজিয়ে বলে উঠলেন, আরে আগে বলবি তো? আমি তো জাস্ট তুড়ি বাজিয়েই ওর হেঁচকি থামিয়ে দিতে পারতাম। বলেই আমার সোজাসুজি এসে দাঁড়িয়ে পড়লেন উনি। আমার দুই সাইডে নিজের দুহাত রেখে ঠোঁটে বাঁকা হাসি ঝুলয়ে ক্রমশই ঝুঁকে পড়তে শুরু করলেন, সাথে বাড়িয়ে দিতে লাগলেন আমার হৃদস্পন্দন। আমি চোখ বড় বড় করে উনার দিকে চেয়ে রয়েছি। আমি জানি উনি আমায় ভয় দেখানোর জন্যই এমনটা করছেন, কিন্তু তবুও ভয় লাগতে শুরু করে দিয়েছে আমার। উনি আমার কাছে আসতে আসতেই বাকিদের উদ্দেশ্য করে বলে উঠলেন, চোখ বন্ধ কর তোরা, নয়তো রুশোর মতো ফুটো হয়ে যাবে। উনার কথাটা বলার সাথে সাথেই ভাইয়ারা সাথে নিত্য আপু উল্টো দিকে এক লাফ মেরে ঘুরে চোখ বন্ধ করে নিল নিজেদের। রুশো ভাইয়া উল্টো দিকে ঘুরেই বিড়বিড় করে বলতে শুরু করল, ইয়া আল্লাহ, বাঁচালো মেরে ছুটকিকো। সাথে সাথেই আমার আবারও হেঁচকি উঠল, যা দেখে নিবিড় ভাইয়ার দৃষ্টি আগের থেকে আরও তীক্ষ্ণ হয়ে এলো। উনি আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে উঠলেন,
এখনও যায়নি? ওয়েট, লেট মি ডু ওয়ান থিং। বলেই আমার কানের কাছে মুখ নিয়ে যেতে লাগলেন উনি। এদিকে আমি চোখ বড় বড় করে উনাকে আটকানোর চেষ্টা করে চলেছি। কিন্তু না, উনি কি আর আমার কথা শোনার পাত্র? কোনো কালেই নন। তাই তো আমার কানের লতিতে হালকা করে নিজের দাঁত দিয়ে কচ করে কামড় দিয়ে বসলেন উনি। সাথে সাথে আমার পুরো শরীর জুড়ে এক শীতল স্রোত বয়ে গেল যেন। আনমনেই মৃদু স্বরে চাপা আর্তনাদ নিঃসৃত হল আমার ওষ্ঠদ্বয় দ্বারা। উনি আমায় ছেড়ে সোজা হয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়লেন। এদিকে আমি ভয় চোখ মুখ খিচে বন্ধ করেই রেখেছি। উনি কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুঁচকে ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে থেকে বলে উঠলেন, কি হেঁচকি চলে গিয়েছে তো? আমি চোখ বন্ধ করেই নিজের গলায় হাত বুলাতে লাগলাম। আরে আসলেই তো আর হেঁচকি আসছে না আমার। যেখানে উনার আমার কানে কামড় দেবার পূর্ব মুহূর্ত পর্যন্ত হেঁচকি উঠা কন্টিনিউ ছিল, সেখানে উনি আমায় ভয় খাইয়ে দেওয়া মাত্রই চলে গেল। হা, হেঁচকি আর আসছে না বুঝতে পেরে আমি খুশিতে এক লাফ করে দাঁড়িয়ে পড়লাম। দু হাত উপরে তুলে ঘুরতে ঘুরতে বলতে লাগলাম, ইয়ে, হেঁচকি হ্যাজ গন। হইচই ইজন। আমার কথা শুনে বাকিরা আমাদের দিকে ঘুরে চোখ মেলে তাকাল। রুশো ভাইয়াও খুশিতে আমার সাথে লাফাতে শুরু করে দিল। আমাদের দুই ভাই বোনের এমন কাণ্ড দেখে হুহা করে হেসে ঘর কাঁপাতে শুরু করে দিল নিবিড় ভাইয়া, অগ্নি ভাইয়া আর নিত্য আপু। তাদের হাসির ঝংকার দেয়ালে দেয়ালে বাধা পেয়ে প্রতিধ্বনির আলোড়ন সৃষ্টি করে পুরো ঘর জুড়ে বিচরণ করতে শুরু করে দিল। দেখতে দেখতে কেটে গেল 5টা মাস। আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়েছে আজ, তারই ফল প্রকাশ সাথে আমার 12 ছেড়ে 13 অবস্থা হবার কথা। ওদিকে অগ্নি ভাইয়াদেরও ফাইনাল এক্সাম শেষ হয়েছে, 1 সপ্তাহ হতে চলল। কত সুন্দর রিল্যাক্স করে পায়ের ওপর পা তুলে আয়েশ করছে ভাইয়া। ভাইয়ার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি একমাত্র যে কি না মাস্টার্স ফাইনাল এক্সাম দিয়েছে, যার দরুন ভীষণ ক্লান্ত তিনি। তাই অফিসেও যেতে চাইছে না এই 1 সপ্তাহ ধরে। আর এদিকে একেবারেই তুচ্ছ আমি। রুশো ভাইয়া যদিও আমায় এনকারেজ করে চলেছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমার ভয় বাড়ির কাউকে নিয়ে নয়। ভয় তো শুধুমাত্র আমার এক্সিডেন্টলি হাজবেন্ড সাদা বিলাইকে নিয়ে। কারণ গতকাল রাতেই উনি ফোন করে জানিয়ে দিয়েছেন যদি 4-এর নিচে কোনোভাবেই পয়েন্ট আসে তবে আমার কপালে শনি গ্রহের থেকেও বড় কোনো শনি রয়েছে। রাত্রি তো একদম ফিলিং চিল মুডে রয়েছে। আন্টিকে ও ভয় পেলেও আন্টি বলেছে 365 আপ হলেই উনি খুশি। আর আঙ্কেলকে ম্যানেজ করা তো ওর এক চুটকির খেল। শুধু মাঝখান থেকে চিপায় পড়েছি আমি। ভয় ভার্সিটিও যাইনি আমি। যা দেখার রাত্রি দেখে নিয়ে আমায় জানাবে। অগ্নি ভাইয়াও যেখানে আম্মু আব্বুর মতো এবার রেজাল্ট মোটামুটি হলেও কিছু বলবে না, সেখানে সাদা বিলাইয়ের বাচ্চা থুককো উনি তো মেল ভার্সন বাচ্চা কোথায় থেকে আসবে? হোয়াট এভার, সাদা বিলাই আমার, না মোটামুটি রেজাল্ট মানবেন আর না চিকন মাঝারি। উনার একটাই কথা, 400 তো 400ই। সাথে মার্কসও দেখবেন উনি। জীবনটাকে একদম শুকনো মরুভূমির মতো লাগছে আমার। এসব ভাবতে ভাবতেই কানে জাস্টিন বাইবারের লেট মি লাভ ইউ সঙের টিউন ভেসে আসতে লাগল। সাথে সাথেই ভেতরটা ধক করে উঠল আমার। কারণ এটা বর্তমানে কোনো গানের টিউন নয়, এটা আমার ফোনের রিংটোন, যা জানান দিচ্ছে রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে, সাথে আমি ডাব্বাও মেরে গিয়েছি। কাপা কাপা হাতে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে বড় বড় অক্ষরে রাত্রির নামটা ভেসে উঠল, যা দেখে আমার মুখে হাসি ফুটে ওঠার বদলে এই প্রথম এক পালা কালো মেঘ এসে জমাট বাঁধল।
এভাবে তাকিয়ে থাকতে থাকতে যেই না রিসিভ করব অমনি লাইন কেটে গেল। শেষ মুহূর্তে এসে কল রিসিভ করতে এলে যা হয় আর কি। ঠোঁট উল্টে ফোনটা সাইডে রেখে বাঁচা গেছে ভেবে কেটে পড়তে যাব তার আগেই আবারও রাত্রি কল করে বসল। ইচ্ছে তো করছে 2-3টে থাপ্পড় বসিয়ে দেই শাকচুন্নিটাকে। তবুও আপাতত রাগটাকে কন্ট্রোল করে প্রচণ্ড নার্ভাসনেস নিয়ে রিসিভ বাটন সোয়াইপ আপ করে ফোনটা নিজের কানে ধরলাম আমি। রাত্রি চেঁচিয়ে চেঁচিয়ে হাসি হাসি ভাব নিয়ে বলতে লাগল, এই কল রিসিভ করতে এত দেরি করলি কেন? জানিস আমি 3.83 পেয়েছি। আজ আমি হেব্বি খুশি ট্রিট দিব, বাসায় যাই আগে। ওর কথার মাঝেই আমি আতঙ্কিত হয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আর আমি? সাথে সাথেই হাসি থামিয়ে মুখই ভার করে ফেলল রাত্রি। যেন অনিচ্ছা সত্ত্বেও তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে কিছুটা এমন ভাব নিয়েই রাত্রি বলল, আসলে অনন্যা, তোর রেজাল্টটা আশাজনক হয়নি রে। আমি ভাবিও নি তুই এরকম রেজাল্ট করবি। টেনশন হচ্ছে বাসায় কি বলবি তুই? রাত্রির কথায় গলা আগের থেকেই দ্বিগুণ শুকিয়ে এলো আমার। চোখে মুখে চিন্তার ছাপ ফেলে জিহ্বা দ্বারা ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে আবারও জিজ্ঞেস করলাম, তাও কত? ফেইল টেইল করেছি নাকি রে? অমনি রাত্রি এক চিৎকার দিয়ে আমার কানের পর্দা ফাটিয়ে বলল, 4 পেয়েছিস তুই অনু? আমি জাস্ট মজা করছিলাম। ট্রিট তো আমি নেব, ওয়েট কর, আসছি আমি। বলেই লাইন কেটে দিল রাত্রি। আমি এখনো মুখ হা করে বসে রয়েছি। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি 4-এর মধ্যেই 4 পয়েন্টই পেয়েছি। এও সম্ভব? রুশো ভাইয়া আমায় হা করে থাকতে দেখে ঘাবড়ে গেল। ভ্রু কুঁচকে চিন্তিত মুখে ভাইয়া বলল, কি রে ছুটকি, রেজাল্ট জেনেছিস? কি বলল অ্যাটম বোম? আমি রুশো ভাইয়ার প্রশ্নের কোনো জবাবই দিতে পারলাম না। মুখ হা রেখেই হাতের 4টে আঙুল মেলে ইশারায় বুঝালাম যে আমি 4 পয়েন্ট পেয়েছি। আমার ইশারা দেখে রুশো ভাইয়া চোখ বড় বড় করে দুহাতে মুখ ঢেকে চেঁচিয়ে বলে উঠল, মিহি 4টে সাবজেক্টে ফেইল? না না, আমি মানি না। তোর ভার্সিটির টিচার্সদের সাথে আমি দেখা করব। ওরা ঠিক করে খাতা কাটতে জানে না। আমার ছুটকি 4টে সাবজেক্টে ফেইল করার মতো স্টুডেন্টই না। বলেই চট করে দাঁড়িয়ে পড়ল রুশো ভাইয়া। ততক্ষণে ভাইয়ার চিৎকারের আওয়াজ কানে পৌঁছায় আম্মু আব্বু আর ভাইয়াও আমাদের কাছে চলে এসেছে। রুশো ভাইয়া কোনো কথার কোনো মানে বুঝল এটা। আমার তো মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। রুশো ভাইয়াকে এখন না আটকালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে, তাই চটজলদি ভাইয়ার সামনে দুহাত মেলে দাঁড়িয়ে পড়লাম আমি। আম্মু তৎক্ষণাৎ এসে ব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল। সাথে প্রশ্ন শুরু করল আব্বু আর অগ্নি ভাইয়াও। আরে কি হয়েছে রুশো? চেঁচালি কেন? আম্মু, কিরে চুপ করে আছিস কেন? আব্বু, এই রে, অনুর রেজাল্ট শুনে চেঁচালি নাকি? তাহলে শিওর ডাব্বা মারছে। অগ্নি, আমি সবাইকে থামতে বলে কিছু বলতে যাব তার আগেই ওদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে রুশো ভাইয়া আমায় থামতে ইশারা করে বলল, না ছুটকি, আমাকে আটকাস না। ওরা পচা করে খাতা কেটে পচা পচা নম্বর দিবে আর আমার ছুটকি বকা শুনবে? না, তা হতে পারে না। রুশো ভাইয়ার কথা শুনে অগ্নি ভাইয়া নিজের কপালে হাত দিয়ে চাপড় মেরে বলল, কি অনু, ফেইল করছিস তুই? আমি তো জাস্ট মজা করে আশকো করছিলাম আর সেটাই সত্যি হয়ে গেল।
এবার আর আমার সহ্য হল না। নিজের শরীরে যতটা শক্তি বিদ্যমান তার সবটা দিয়ে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম আমি, স্টপ! আমি ফেইল করিনি। আমি পুরো 400 পয়েন্টই পেয়েছি। 4 সাবজেক্টে গোল্লা খাইনি। আমার চিৎকারে সবাই একসাথে চুপ হয়ে গেল। মন দিয়ে আমার বলা বাক্যটির অর্থ বুঝতে পেরে একে অপরের দিকে এক পলক চোখ বুলিয়ে নিয়ে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া দুজনে একসাথে খুশিতে চেঁচিয়ে উঠল, হুররে! রুশো ভাইয়া নিজের জিওভায় নিজেই কামড় মেরে মাথা চুলকোতে চুলকোতে বলে উঠল, ঈশ্বরে সরি ছুটকি, অ্যাকচুয়ালি তোর টেনশন দেখে আমিও টেনশন করতে শুরু করে দিয়েছিলাম, যার জন্য তোর দেখানো হাতের 4 আঙুল দেখে 4টা সাবজেক্ট ফেল ভেবে নিয়েছিলাম। আমি ঠোঁট উল্টে ভ্রু কুচকে মুখ ফুলিয়ে রুশো ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া এক হাত দিয়ে কান ধরে সরি বলে করুণ চোখে ভাইয়া তাকালো আমার দিকে। আমি রুশো ভাইয়ার এমন অসহায় ফেস দেখে ফিক করে হেসে ফেললাম। ভাইয়ার নাক টেনে দিতেই ভাইয়া আমায় ধরে খুশিতে লাফাতে শুরু করল। এদিকে আম্মু আব্বু এতক্ষণে খুশিতে মিষ্টি বের করে আমাদের খাইয়ে দিল। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, এভাবেই মন দিয়ে পড়াশুনো কর, অনেক বড় হমা। আমি চোখের ইশারায় সম্মতি জানালাম। এর মাঝেই নিবিড় ভাইয়ানিত্য আপুর সাথে রাত্রি সদর দরজা দিয়ে প্রবেশ করল। নিবিড় ভাইয়া দুহাত পকেটে গুজে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন, পরিশ্রম করে রোজ রাতে পড়ালাম আমি, আর ক্রেডিট নিচ্ছে এই স্টুপিডটা। উনার আমায় এভাবে ভেঙিয়ে বলাতে নিমিষেই মুখ ফুলিয়ে ভ্রু কুচকালাম আমি। মানলাম শেষের কয়েক মাস উনি আমায় পড়িয়েছেন, যেহেতু আমি অগ্নি ভাইয়াকে ভয় পাই না বলে ওর কাছে পড়ি না। কিন্তু তাই বলে কি সব ক্রেডিট উনার? হ্যাঁ, উনি যতই ভালো পড়াক আমি না পড়লে কি আদৌ এত ভালো রেজাল্ট করতে পারতাম? অবশ্যই না। আম্মু এগিয়ে গিয়ে নিবিড় ভাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এটাও ঠিক, আমাদের বাবুই না পড়ালে এত ভালো রেজাল্ট হতোই না। আম্মুরও উনাকে সাপোর্ট করাই ফোলা মুখটা আরও দ্বিগুণ ফুলে উঠল আমার। নাকে ডান হাত দিয়ে ঘষা মেরে দাঁত কটমট করে বললাম, এখনই যদি কয়েক সাবজেক্টে ফেল করতাম তখন ঠিক উল্টোটা বলতে যে বাবুই এত ভালো করে পড়ালো অথচ মেয়ে আমার তাকে ফাঁকি দিতে যেয়ে নিজেই ফেল করে বসল। আহা, এরকমটা হওয়ার চান্স 0%ও নেই। কোজ আমি পড়িয়েছি, পড়া না করিয়ে কখনো ছাড়িনি তোমায়। হোয়াট এভার, মার্কস খুব একটাও ভালো হয়নি। নেক্সট টাইম প্রত্যেকটা সাবজেক্টে 95% মার্কস আমি দেখতে চাই। বলেই সোফায় গা এলিয়ে দিলেন উনি। নিত্য আপু আমায় কংগ্রাচুলেশনস বলে বসে পড়ল উনার পাশেই। রাত্রকে উনাদের সাথে দেখে আমি প্রশ্ন ছুড়লাম, তুই আপুদের সাথে আসলি কিভাবে? রাত্রি আমার মাথায় আস্তে করে চাটি মেরে দিয়ে বলল, গেইটের বাইরেই আমার রিকশা আর ভাইয়ার বাইক দুটোই দুদিক থেকে এসে একসাথেই থেমেছে। হোয়াট আ কোইন্সিডেন্ট না? আমি মুখ বাঁকিয়ে বললাম, হোয়াট এভার। রাত 11:16। পা টিপে টিপে নিঃশব্দে রুশো ভাইয়ার ঘরে প্রবেশ করলাম আমি। রুশো ভাইয়া রকিং চেয়ারে আরাম করে বসে বা হাতে ডায়েরি নিয়ে তাতে ডান হাত দিয়ে কলম ঘুরিয়ে কিছু একটা লিখছে। বর্তমানে ভাইয়ার ঘরে এমন চোরের মতো চুপি চুপি ঢোকার উদ্দেশ্য ভাইয়া ডায়েরিতে ঠিক কি লিখছে তা দেখা। যেহেতু ভাইয়া জানালার দিকে মুখ ঘুরিয়ে রকিং চেয়ারে বসে রয়েছে সেহেতু আমি পেছনে থেকে নিঃশব্দে গেলে ভাইয়ার টের পাবার কথা নয়। সেই হিসেবেই চুপি চুপি ভাইয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা চালাতে লাগলাম ঠিক কি লিখছে ভাইয়া ডায়েরিতে।
তীক্ষ্ণ দৃষ্টিতে ডায়েরির পাতার ভাঁজে চোখ বুলাতেই আমার চোখ একেবারে ছানাবড়া। রাত্রি লাল রঙের একটা কামিজ পরে চোখে মুখে বিরক্তির রেশ ফুটিয়ে নিজের অবাধ্য চুলগুলো হাতখোপা করছিল ঠিক তখনকারই ছবি ডায়েরির পাতায় বসানো। আজকেই রাত্রি এই ড্রেসটা পরে এসেছিল। আর যতদূর সম্ভব এটা দুপুরের খাবারের আগ মুহূর্তে ছবি। তার ঠিক নিচেই সামান্য স্পেস রেখে কিছু বাক্য লিখছে রুশো ভাইয়া। অবাক করা বিষয়, এই প্রথম রুশো ভাইয়াকে আমি ইংলিশ, থাই, স্প্যানিশ ইত্যাদি ভাষা ব্যতীত শুদ্ধ বাংলায় লিখতে দেখছি। আর একটু ভালো করে উকি ঝুঁকি মারতেই লেখাগুলো দৃশ্যমান হল আমার। তার অবাধ্য চুলের বাহার যেন হৃদয় মাঝের গড়ে তোলে তীব্র হাহাকার। তার অবিশ্রান্ত চোখের ঘায়েল করা দৃষ্টি যেন বুকের মাঝে ঝরায় হাজারো প্রেমে বৃষ্টি। এ কি তবে ভালোবাসা? লুকায়িত শত শত সুপ্ত আশা। বলতে কি পারবো কভু? মুখ ফুটে তুমি শুধু ভালোবাসা আমার, তুমিই যে প্রেম আমার। আয়ানা জাহান নুসরাত। রুশো ভাইয়ার লেখনী দেখে আমি পুরাই শকড। নিশ্চয় ভাইয়াকে ভূতে ধরেছে, না হলে এরকম লেখা কিনা ভাইয়ার দ্বারাও লেখা সম্ভব? ভাইয়া স্টোরি লেখে, তবে রোমান্টিক স্টোরি না, বিশেষ করে অ্যাকশন অথবা রহস্য টাইপ স্টোরি। কিন্তু ভাইয়া যে প্রেমে পড়ে এবার রোমান্টিক কবি হয়ে গিয়েছে তা আমি আজ এসে জানলাম। উত্তেজনা এতটাই হাই লেভেলের হয়ে গেল যার দরুন মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে গেল, ইয়া আল্লাহ, এ কি দেখলাম আমি? পেছনে থেকে আমার কণ্ঠস্বর কানে পৌঁছায় হকচকিয়ে ডায়েরি বন্ধ করে এক লাফ মেরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ল রুশো ভাইয়া। আমায় দেখে চমকে উঠে ভাইয়া বলল, ছুটকি, তুই কখন এলি? আমি নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় চাটি মেরে দিলাম। কিন্তু ধরা পড়ে যাবার পরও মিথ্যে বলাটা নিছক বোকামি বলে দাঁত কেলিয়ে বললাম, হে হে, দেখে ফেলেছি। রুশো ভাইয়া চোখ বড় বড় করে বলল, কি দেখে ফেলেছিস? আমি আবারও দাঁত কেলিয়ে দিয়ে বিছানায় বসতে বসতে বলে উঠলাম, আমার কাছে লুকিয়ে আর কি হবে? যা দেখার দেখে ফেলেছি আমি। এখন বলো, প্রপোজ কবে করছো আমার বেস্টুকে? ভান্ডা ভালোমতোই ফুটে যাওয়ায় হতাশ হয়ে মুখ কাচুমাচু করে আমার পাশে বসে পড়ল ভাইয়া। একটা দীর্ঘ শ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে করুণ চোখে ভাইয়া বলল, ও আমায় ভালোবাসে না রে ছুটকি। আমি ভাইয়ার জবাবে বোকা বনে গেলাম। ভ্রু কুঁচকে বললাম, ওমা, এ আবার কেমন কথা? ভালোবাসে না তো কি হয়েছে, বিয়ে হলে অবশ্যই বাসবে। তুমি বিয়ের প্রপোজাল সময় থাকতেই দিয়ে দাও ভাইয়া, না হলে দেখবে অন্য কারো সাথে টুপ করে বিয়ে হয়ে যাবে রাত্রির। আর কাল তো রাত্রির বার্থডে, প্রপোজ করার জন্য পারফেক্ট একটা ডে। আমি তো হালকা ফুলকা সারপ্রাইজ প্ল্যানিং করেই রেখেছিলাম, বাকিটা না হয় তুমিই করে নাও। আমার কথায় ভাইয়ার মুখে খুব কাছের কিছু হারিয়ে যাবার ভয় দেখা দিল। ভাইয়া একরাশ ভয় নিয়ে বলল, সত্যি বলছিস তুই? কিন্তু যদি আবার নাক ফাটিয়ে রিজেক্ট করে দেয়? পশ্চিম আকাশে সূর্যের ডুবি ডুবি ভাব, হালকা হালকা মেঘের বুক চিরে কিরণ ছড়িয়ে দিচ্ছে রক্তরাঙা সূর্যটা। আর বেশি সময় নেই, হয়তো বা 20 কি 15 মিনিটের মাথায় অস্ত যাবে সে। রুশো ঘড়ি দেখছে, এখন সময় 6:40। এতক্ষণে তো তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির চলে আসা উচিত ছিল। লেট করছে সে। আধা ঘন্টা কি 1 ঘন্টা লেট করলেও কোনো সমস্যা ছিল না রুশোর।
কিন্তু সেখানে 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে অথচ রাত্রির কোনো খবরই নেই। তবে কি সে আসবে না? আচ্ছা, একটা ফোন করে তো দেখাই যায়, কিন্তু আফসোস রুশোর কাছে তো রাত্রির নম্বরটাও নেই। কিছুক্ষণ ভেবে নিয়ে কোলের ওপর থেকে আধফোলে বেলুনগুলো সরিয়ে ফোনটা হাতে নিল রুশো। উদ্দেশ্য অনন্যাকে ফোন করে রাত্রির খোঁজ জানা। সেই 2 ঘন্টা আগে অনন্যারা তাকে এই ক্যাফেতে বসিয়ে ডেকোরেশনে হেল্প করে শপিং মলে গিয়েছে। পরের মাসের প্রথম সপ্তাহেই অগ্নি অনন্যার নিত্যনিবিড়ের সাথে বিয়ে। তাই কেনাকাটাও রয়েছে বেশ। দুবার কল করতেই ওপাশ থেকে অগ্নি ফোনটা রিসিভ করে বলে উঠল, কি রে রুশো, প্রপোজ করলি? কি বলল রাত্রি? আর অনু শাড়ি দেখছে তাই আমি রিসিভ করলাম। অগ্নি কথার জবাবে ঠিক কি বলবে তার রুশোর জানা নেই। হ্যাঁ বললে সেটা হবে মিথ্যে, আবার না বলতে গেলেও কথাটা গলায় জট পাকিয়ে আটকেই যাচ্ছে। ওষ্ঠদ্বয় কাঁপছে তার। নিজেকে সামলে নিয়ে রুশো বলল, নোনা ব্রো, ও আসেনি। রুশোর এই ছোট্ট কথাটাই অগ্নিকে চরমভাবে হতাশ করতে সক্ষম ছিল। তাই তো নিমিষেই হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। কপালে চিন্তার ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করে বসল অগ্নি, তার মানে কি রুশো? আমরা তোকে 2 ঘন্টা আগে ক্যাফেতে ছেড়ে এসেছি। এতক্ষণ ধরে অপেক্ষা করেছিস তুই? একবার জানাবি তো। অনু না হয় খোঁজ নিয়ে জানিয়ে দিত। অগ্নি চিন্তা করছে রুশোকে নিয়ে, যেটা এই মুহূর্তে একদমই ভালো লাগছে না রুশোর। অগ্নির তো এখন হাসি খুশি থাকার কথা। বিয়ের শপিং বলে কথা, নিত্যর গায়ে শাড়ি ধরে ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে একের পর এক শাড়ি দেখে চুজ করবে। সেই জায়গায় কিনা তার মুখে হতাশার চিহ্ন। না, এত শোভা পায় না মোটেই। তাই রুশো তৎক্ষণাৎ হাসার চেষ্টা করল, তাতে সফলও হল বটে। হাসিমুখেই সে বলল, ছুটকিকে জানিও না ব্রো। যদি জানতে পারে ওর ডাকে রাত্রি আসেনি তবে কষ্ট পাবে ও। আর মজার কাহিনী কি জানো? আমি এতক্ষণ অপেক্ষা করার বদলে স্টোরি লিখতে বসেছিলাম, টেরই পাইনি যে 2 ঘন্টা পেরিয়ে গেছে। আমি আসছি ব্রো, তুমি একদম টেনশন করো না। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলল অগ্নি। সে জানে এই মুহূর্তে রুশো নাটক করে হাসছে। এই হাসি কৃত্রিম। এতে প্রাণ নেই। এই হাসি নির্জীব, বড্ড স্বাধীন। রুশোর প্রাণ খোলা হাসি চেনে অগ্নি। রুশো আর যাই পারুক তার কাছে মিথ্যে বলতে পারে না। মিথ্যে বললেও ঠিকই সে ধরে নিতে পারে। যার কারণে সেই ছোটতেই বকার খাবার ভয় না পেয়ে মিথ্যে বলাই ছেড়ে দিয়েছে অগ্নির কাছে রুশো। অগ্নি নিজেকে সামলে নিল ছোট্ট করে, আয় তবে বলেই ফোনের লাইন কেটে দিল। তার মতে রুশোকে মনমরা হয়ে থাকাটা একেবারেই মানায় না। ওর মুখভার হলে যেন মনে হয় তার আশেপাশের সবকিছুই প্রাণহীন। তার প্রাণবন্ত ছন্দময় আচার আচরণ হাসতে বাধ্য করে সবাইকে। আর আজ তারই কিনা মন খারাপ। সাথে করে আনা ভ্যানিলা কেকটার দিকে একবার ঝুঁকে তাকালো রুশো। কি সুন্দর জ্বলজ্বল করছে অ্যাটম বোম্ব লেখাটা। অনন্যা বলেছিল এই লেখাটা দেখে নাকি নির্ঘাত তার নাক আবারও ফাটিয়ে টমেটো বানিয়ে দেবে রাত্রি। তখন রুশো হেসে বলেছিল ওর স্পর্শটা যে ফ্রি ফ্রি পাচ্ছি এটাই কি অনেক নয়? হোক সেটা ঘুষি কিংবা অধরের স্পর্শ। কথাটা মনে পড়েতেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রুশো। চোখ দুটো বুজে জোরে একটা শ্বাস নিয়ে ডায়ামন্ড রিংটা পকেটে পুরে উঠে দাঁড়াল সে। রিংটা তার অ্যাটম বোম্বের পছন্দ হবে কি না এই নিয়ে কত ডিপ্রেসড ছিল সে, অথচ রিংটা দেবার সুযোগই হল না তার।
কেকটা আবারও তার পূর্বের স্থানে রেখে তার সাজানো ব্যানার আর বেলুনগুলোয় একবার হাত বুলিয়ে হাঁটা ধরল সে বাহির পথের উদ্দেশ্যে। গ্লাসের তৈরি দরজাটা টেনে খুলতে নিলেই থমকে গেল রুশো। ওই তো সে আসছে, তার প্রিয়, তার অ্যাটম বোম আসছে। কিন্তু একি আজ তার প্রিয়তম শাড়ি পরেছে? আজ কি শুধুই জন্মদিন বলেই শাড়ি পরেছে নাকি অন্য কিছু? প্রশ্নটা বার কয়েক মনের মাঝে আওড়ে নিয়ে উল্টো পা ফেলে পিছিয়ে এলো রুশো। আবারও তার আগের জায়গায় ফেরত এসে কেকটা বের করে ক্যান্ডেলগুলো প্যাকেট থেকে বের করে কেকের চারিপাশ দিয়ে লাগিয়ে দিল সে। এর মাঝেই দুজোড়া পায়ের প্রবেশ ঘটল ক্যাফেতে। রুশো তৃষার্ত দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। যেন এতক্ষণের সাধনার ফল এই মাত্রই পেল সে। অথচ তার প্রিয়তর সাথেই যে আরও একজনও এসেছে তার খেয়ালই রাখেনি রুশো। রাত্রি ব্লু কালারের জর্জেট শাড়ি, তার সাথে ব্লু পাথরের সেট পরেছে, চুলগুলো এক সাইডে এনে রাখা। এতটুকু পর্যবেক্ষণ করতেই রুশোর সামনে এসে দাঁড়াল রাত্রি। রুশোকে দেখে অবাক হয়ে সে বলল, আপনি যে? অনন্যা কোথায়? রাত্রির প্রশ্নের কোনো জবাব দিতেই পারল না রুশো। মুগ্ধ দৃষ্টিতে একইভাবে চেয়ে রইল সে রাত্রির ওই উজ্জ্বল মুখখানায়। রুশোর কোনো জবাব না দেওয়ায় রাত্রি আবারও প্রশ্ন করবে তার আগেই পাশে থাকা ব্যক্তিটি রাত্রির দিকে প্রশ্ন ছুড়ল, রাত্রি কে ও? পাশে থাকা ব্যক্তিটির উপরোক্ত প্রশ্নে টনক নড়ল রুশোর। বার কয়েক ছেলেটির দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হল সে। রাত্রি হাসিমুখে পরিচয় করিয়ে দেবার খাতিরে বলল, উনি হচ্ছে অনন্যার কাজিন রুশো আহমেদ। আর রুশো ভাইয়া, ইনি হচ্ছেন আমার কাজিন দিদার কাবির। কালই ঢাকা থেকে রাজশাহী এসেছেন। উনার সাথেই ছিলাম এতক্ষণ, তাই লেট হয়ে গিয়েছে। আসলে আমার ফোনটা হঠাৎ কাজ করছে না, তাই অনন্যাকে জানাতে পারিনি। রুশো ব্যাপারটা গায়ে মাখালো না, হাসিমুখেই দিদারের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে বসতে বলল তাদের। রাত্রি আবারও রুশো বাদে কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করল, বাকিরা কোথায়? রুশো কিছুক্ষণ কি বলবে ভেবে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, আসলে অ্যাটম বোম। অনেকক্ষণ ধরেই ছিল সবাই। তুমি আসছো না, কোনো খোঁজ নেই, তাই কাজ থাকায় মলে গিয়েছে। আর যেহেতু আমার কোনো কাজ ছিল না, তাই আমাকেই তোমার অপেক্ষা করতে বলেছে, সাথে সেলিব্রেশনও। রুশোর মুখে অ্যাটম বোম ডাক শোনায় ভ্রু কুচকালো দিদার। রুশো সেদিকে পাত্তা না দিয়ে বলল, মে আই অ্যাটম বোম? অনন্যা কিন্তু খুব স্বাদ করে সবটা সাজিয়েছে, ওর মন ভেঙো না প্লিজ। রুশোর করুণ গলায় করা রিকোয়েস্ট ফেলতে পারল না রাত্রি। অনিচ্ছা সত্ত্বেও আজ রাজি হল সে। অন্য সময় হলে হয়তো সোজাসুজি না বলে বসত, কিন্তু এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে বিবেকে বাধা দিল রাত্রির। হাজার হোক তার জন্যই এত কিছু করেছে অনন্যা, এখন সে যদি এসব ফেলে চলে যায় তবে বড্ড কষ্ট পাবে মেয়েটা। সাথে এত কিছুর অপচয়ও হবে। ও শাট আপ অনন্যা, বিয়েতে কেউ ব্ল্যাক কালারের শাড়ি পরে না। ব্ল্যাক বাদে আদার্স কালার নাও। দেখো, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, গোল্ডেন আছে। আহা, কিন্তু আমি তো ব্ল্যাকই পরব। না হলে বিয়েই করব না। ভাইয়া আয়া, তোর এই পচা বেষ্টু কম ভাই বেশি সাদা বিলাইকে বল যাতে আমায় বিয়েতে ব্ল্যাক শাড়িই পরতে দেয়। না হলে আমি বিয়েই করব না। এতক্ষণ ধরে শাড়ি চুজ করার বদলে কালার নিয়েই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলায় অতিষ্ঠ হয়ে সেলসম্যান মাথায় হাত রেখে ধপ করে বসে পড়েছেন শাড়ির পাহাড়ের ওপরই। নিত্য আপু পাশের মলে গিয়েছে আম্মুদের সাথে। এদিকে অগ্নি ভাইয়া কি করবে ভেবে কুল পাচ্ছে না।
অনেক ভেবে সামনে থেকে একটা ডিপ রেড বেনারসি হাতে নিয়ে ভাইয়া বলল, ওহ ওয়াও অনু, এই শাড়িটা দেখে এটা পরলে একেবারে কুইন লাগবে তোকে। আমি ভাইয়ার হাত থেকে টান মেরে শাড়িটা আগের জায়গায় রেখে দিয়ে মুখ ফুলিয়ে বললাম, দরকার নেই কোনো কুইন টুইন হওয়ার। ব্ল্যাক পরলে যদি আমাকে উইচ ডাইনিও লাগে তাও আমি ব্ল্যাকই পরব। তুইও এই সাদা বিলাইয়ের মতোই পচা। রুশো ভাইয়াকে আসতে দে খালি, ভাইয়া ঠিকই আমায় নির্দ্বিধায় ব্ল্যাক পরতে বলবে। একটু থেমে অনেক গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ায় চটজলদি অগ্নি ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়লাম আমি, এই ফোনটা দে। রুশো ভাইয়া কি কল করেছিল? রাত্রিকে প্রপোজাল দিয়েছে কি রুশো ভাইয়া? রাত্রি কি বলল বিনিময়ে? নিশ্চয়ই এক পায়ে খাড়া হয়ে রাজি হয়ে গিয়েছে, তাই না? আমার প্রশ্নে নিমিষেই মুখে ঘন কালো মেঘ এসে ভিড় জমালো ভাইয়ার। ভাইয়া জানে আমার কাছে কিছু লুকিয়ে পার পাবে না, তাই কিছুক্ষণ চুপ থেকে জোরে একটা শ্বাস টেনে বলল, রাত্রি যায়নি অনু, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। তুই মন খারাপ করিস না বোন প্লিজ। ভাইয়ার কথায় ঠাস করে হাত থেকে ব্যাগটা পড়ে গেল আমার। তাহলে এতক্ষণ ধরে রুশো ভাইয়া কি করল? রাত্রি তো যায়নি। না জানি কতটা কষ্ট পেয়েছে রুশো ভাইয়া। আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি যেতে হবে আমায়, এক্ষুনি। কথাগুলো মনে মনে বলে নিয়ে শাড়িগুলো রেখে দিয়ে ব্যাগটা হাতে তুলে নিলাম আমি। মল থেকে বেরিয়ে যেতে লাগলাম তৎক্ষণাৎ। আমার পেছনে পেছনে ডাকতে ডাকতে ছুট লাগালো অগ্নি ভাইয়া, সাথে নিবিড় ভাইয়াও। ক্যান্ডেল নিভিয়ে কেকটা কেটে নিয়ে রুশোর হাতে এক পিস আর দিদারের হাতে এক পিস ধরিয়ে দিল রাত্রি। এক টুকরো কেক মুখে নিয়ে খেতে লাগল সে। তার পছন্দের ভ্যানিলা কেকই অর্ডার দেওয়া হয়েছে। চকলেট কেক ততটা খারাপ না লাগলেও ওর ভ্যানিলাই বেশি ভালো লাগে। সেই সুবাদেই হয়তো অনন্যা নিজের চকলেট কেক পছন্দের সত্ত্বেও ভ্যানিলা অর্ডার করেছে। কিন্তু রাত্রি অবাক হল কেকের ওপরে অ্যাটম বোম্ব লেখাটা দেখে। এটা যে রুশো ছাড়া আর কারও কাজ নয় তা খুব ভালো করেই জানে সে। কিন্তু পাবলিক প্লেসে তাও আবার কাজিনের সামনে রুশোর নাকটা ফাটানো পসিবল না। তাই চুপ করেই রইল সে। রাত্রি আজ রুশোর ব্যবহারে বেশ অবাক হচ্ছে। কোনো লাফালাফি নেই, শয়তানি ফাজলামি নেই। কি সুন্দর শান্ত হয়ে রয়েছে সে। কেমন যেন অদ্ভুত লাগছে রুশোকে আজ তার। এই স্বভাবটা রুশোর সাথে যেন বড্ড বেমানান। ওকে তো বাচ্চামিতেই মানায়। রুশো মনে মনে আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। আজ যে করেই হোক তাকে নিজের মনের কথাটা বলতে হবে রাত্রিকে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, আরও দেরি হয়ে গেলে হয়তো শেষমেশ হারিয়ে ফেলতে হবে তার ভালোবাসাকে। তাই নিজেকে শক্ত করে জোরে একটা শ্বাস টেনে আচমকাই রাত্রি হাত ধরে বসল সে। হঠাৎ এভাবে হাত ধরায় চমকে উঠল রাত্রি। এদিকে ভ্রু কুঁচকে এলো দিদারের। রুশো কারো দিকে কোনো পাত্তা না দিয়ে রাত্রির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, অ্যাটম বোম, তোমায় আমার অনেক জরুরি কিছু বলার আছে। রুশোর থেকে খুবই সাবধানে হাতটা ছুটিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রাত্রি বলল, কি বলবেন বলুন। আর এভাবে হাঁটু গেড়ে বসলেন কেন? রুশো নার্ভাসনেসের বশে ঠোঁট কামড়ে ধরল। বার কয়েক আমি তোমায় ভালোবাসি। বাক্যটা মনের মধ্যে আওড়ে নিয়ে বুক ফুলিয়ে জোরে একটা শ্বাস টানল সে। আমতা আমতা করে সে বলল, টাইম, ফ্রান্স।
রাত্রি রুশোর বলা উদ্ভট বাক্যটা খুব মনোযোগ দিয়ে শুনল, কিন্তু মানেটা বুঝল না সে। এরকম কোনো শব্দ ভোকাবুলারিতে আজন্মেও পড়েছে কিনা সন্দেহ রাত্রির। অতঃপর কোনো অর্থ বুঝতে না পেরে রাত্রি বলল, মানে? রুশো জিহ্বায় কামড়ে ধরল। নিজের বোকামির জন্য বড্ড লজ্জিত সে। সে তো জানে রাত্রি ফ্রেঞ্চ ভাষা বুঝবে না, আর ঠিক সেই জন্যই নার্ভাসনেসের ফলে যে বাংলা বাক্যটা মুখেই আসতে চাইছে না তার। কিভাবে বোঝাবে সে এই কথাটা রাত্রিকে? মনে মনে ইউ ক্যান ডু ইট রুশো বলে খানিকটা সাহস সঞ্চয় করে আবারও বলে উঠল রুশো, টিএমও ইটালিয়ান উপসস সরি, আই মিন টেকুয়েরো স্প্যানিশ। আরে ধ্যাত, কি বলছি আমি? বলে নিজেই নিজের মাথায় চাটি মেরে দিল রুশো। এদিকে রাত্রি আর দিদার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তারা রুশোর কাণ্ড কারখানার কোনো মানেই খুঁজে পাচ্ছে না, না বাংলা, না হিন্দি, আর না ইংলিশ। কোনো ভাষার সাথেই মিল পাচ্ছে না তারা রুশোর বলা বাক্যগুলোর। রুশোর এরকম উল্টোপাল্টা উদ্ভট ভাষায় বলা দুর্বোধ্য বুলিগুলোয় চরম বিরক্ত হয়ে গেল দিদার। সাথে রাত্রির চোখে মুখেও বিরক্তি স্পষ্ট। একটু জোরেই এবার সে বলল, কখন থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন? কি বলছেন বলুন তো? রাত হয়ে এসেছে, যেতে হবে আমাদের। রাত্রির ধমক খেয়ে বুকটা ধক করে উঠল রুশোর। কি করবে ভেবে না পেয়ে চট করে দাঁড়িয়ে পড়ল সে। এবার যে তাকে বলতেই হবে, যে করেই হোক বলতেই হবে। কিন্তু রাত্রির চোখের দিকে যে তাকাতেই পারছে না রুশো। আর কোনো পথ খুঁজে না এ হুট করেই রাত্রিকে জড়িয়ে ধরল সে। রাত্রির হাইট রুশোর প্রায় কাঁধ পর্যন্ত হওয়ায় সহজেই রুশোর হৃৎপিণ্ডের ডিবডিবে ধ্বনি কানে আলোড়ন সৃষ্টি করল তার। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। রুশো বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে বলতে শুরু করল, আমি জানি না তুমি এর প্রত্যুত্তরে কি বলবে, কিন্তু এটাই সত্যি, আমি তোমায় ভালোবাসি। প্রথম দিন তোমায় দেখেই এই অনুভূতি মনের কোণে নাড়া দিয়েছে আমার, কিন্তু বুঝতে পারেনি। শুধুমাত্র ভালো লাগা ভেবে এড়িয়ে চলে গিয়েছি সেই অনুভূতি। কিন্তু না, সেটা শুধুমাত্র ভালো লাগা ছিল না, ধীরে ধীরে গ্রাস করেছে আমায় সেই অনুভূতি, খুবই তীব্রভাবে গ্রাস করেছে আমায় সেই প্রথম প্রেমের অনুভূতি। যতই দিন বেড়েছে ততই তোমার প্রতি ফুর্বল হয়ে পড়েছি আমি। একটা সময় বুঝতে পেরেছি আমি ভালোবাসা নামক অনাকাঙ্ক্ষিত মায়ায় জড়িয়ে গিয়েছি, নিজের অজান্তেই নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছি আমি তোমায়। আমি জানি না তুমি আমায় ফিরিয়ে দেবে নাকি জড়িয়ে নেবে। শুধু এতটুকু জানি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, অ্যাটম বোম। বড্ড বেশি। উইল ইউ বি মাইন রাত্রি ফরএভার? কথা শেষ হতেই কেউ রুশোরাত্রিকে এক ঝটকায় সরিয়ে দিল। তারা নিজেদের সামলে নিয়ে দাঁড়িয়ে মানুষটিকে দেখার জন্য সচেতন চোখে তাকাল। রুশোর চোখে এখনো জল টলমল করছে। রাত্রিকে কথাগুলো বলার সময় বারবার গলায় দলা পাকিয়ে যাচ্ছিল তার। দিদার রাগে ফুঁসছে। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে ঝাঝালো কণ্ঠে রুশোকে উদ্দেশ্য করে দিদার বলল, হাউ ডেয়ার ইউ! তুমি আমার ফিয়ন্সিকে আমার সামনেই প্রপোজ করছ? রাত্রি এই সব দেখানোর জন্য আমায় নিয়ে এসেছ তুমি? তোমায় বার্থডে সারপ্রাইজ তো আমি দিলামই, তারপরও কেন আসতে জোর করলে? দেখলে তো কি হলো। আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি, চলো আমার সাথে। বলেই রাত্রির হাতটা টেনে নিয়ে যেতে লাগল দিদার।
কিন্তু বাধা দিল রাত্রি। দিদারকে চোখের ইশারায় একটু থামতে বলে রুশোর সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। রুশো এখনও ঘোরের মধ্যে রয়েছে। দিদাদের বলা ফিয়ন্সি শব্দের অর্থটা খুব সহজ হলেও ভারী লাগছে তার কাছে, বড্ড ভারী। রাত্রি রুশোর দিকে তাকিয়ে ভাবলেশহীনভাবে বলতে শুরু করল, ভুল করেছেন আপনি আমায় ভালোবেসে। আম সরি। আমি ভালোবাসি না আপনাকে। আপনার সেটা জানার কথা। তাছাড়া বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে দিদার ভাইয়ার সাথে। সামনে মাসে আমাদের বিয়ে। এই কথাটাই অনন্যাকে জানাতে দিদার ভাইয়াকে সঙ্গে করে এনেছিলাম আমি। কিন্তু এমন একটা সিন ক্রিয়েট হয়ে যাবে ভাবতে পারিনি। মাফ করবেন আমায়। দোয়া করি আপনার জীবনে অনেক ভালো কেউ আসুক, যার সাথে ভালো থাকবেন আপনি। আসছি। কথাটা বলেই উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল রাত্রি। দিদারকে চোখের ইশারায় চলুন বলেই বড় বড় পায়ে এগিয়ে যেতে লাগল সে। দিদার রাত্রি যেতেই রুশো তাচ্ছিল্যের হাসি হাসল। সামনে থাকা টেবিলে সজোরে একটা লাথি মেরে দিয়ে বলতে শুরু করল, আমি তো জানতাম রাত্রি আমায় ভালোবাসে না, তাও কিভাবে এক্সপেক্ট করলাম? আমি তো ব্রোনা যে প্রপোজ করার পর নিজের ফিয়ন্সি থাকা সত্ত্বেও সে ছুটে আসবে আমার কাছে। হাউ স্টুপিড আই এম। বলেই ব্যানার বেলুনগুলো দেয়াল থেকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল রুশো। ক্যাফের একজন ওয়েটার রুশোকে এসব করতে দেখে দৌড়ে এসে আটকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড স্যার? আপনারাই তো সাজালেন, এখন নষ্ট করছেন কেন? রুশো কিছু বলল না। মানিব্যাগ থেকে ৫,০০০ টাকা একটা নোট বের করে ওয়েটারের পকেটে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে যেতে হাঁটা ধরল সে। কার থেকে নেমে এক প্রকার দৌড়ে ক্যাফের সামনে গেলাম আমি। আমার পেছনে পেছনে ভাইয়ারাও দৌড়ে এলো তৎক্ষণাৎ। ক্যাফের গেট খুলে ঢুকতে যাব তার আগেই দরজা ঠেলে বেরিয়ে এলো রুশো ভাইয়া। চোখমুখ লাল হয়ে গিয়েছে একদম। চুলগুলোও কেমন এলোমেলো। শার্টের একদিকের ইন খুলে গিয়েছে। রুশো ভাইয়াকে এরকম অবস্থায় দেখে আমি চমকে উঠে কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়া এক ছুটে এসে আমায় শক্ত জড়িয়ে ধরে ফোঁপাতে লাগল। ফোঁপাতে ফোঁপাতে ভাইয়া বলল, ও ভালোবাসে না আমায় ছুটকি। ও আমার হবে না, কোনোদিনও হবে না। তুই না বলেছিলি ও আমায় ভালোবাসবে, কিন্তু না, ও আমায় ভালোবাসবে না রে ছুটকি। বিন্দুমাত্রও না। চলবে।